আচ্ছা, অ্যাটেনশন প্লিজ। আচ্ছা, তো আমরা শুরু করব আজকে যে কিভাবে লোগো ডিজাইনের কাজগুলা করা যেতে পারে ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো প্রথমে আমাদের কি লাগবে, ফাইল মেনুতে আমরা সরাসরি চলে যাব। আচ্ছা, সব এখানে রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। এখানে দেখেন ক্লিয়ার, এখন বললে আপনারা কাজ বুঝতে পারবেন, বুঝবেন না? সব কিছু বোঝা কমপ্লিট, সমস্যা নাই। আমি স্মৃতি, কোনো সমস্যা নাই। একটু মনোযোগই দেই, সবাই একটু মনোযোগ দেই, ঠিক আছে? ফ্যানটা আসলে বন্ধ করা যাবে না, ভিতরে অনেক গরম, ঠিক আছে? এসি আছে দোকানে, সমস্যা নেই, আসবে। তো প্রথমে আমরা ফাইল মেনুতে চলে যাব। ফাইল মেনু থেকে নিউ একটা ডকুমেন্ট নিব। তো লোগোর জন্য আসলে স্পেসিফাই কোনো ডকুমেন্ট নেই, আমি একটা ডকুমেন্ট নিলেই, মানে আর্টবোর্ড নিলেই না, এর ভিতরেই আমরা আমাদের ডিজাইনটা করব। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব আমি এখানে একটা শেপ আঁকছি, তাই না? একটা শেপ। তো এই শেপটাকে যদি আমরা ঘুরাইতে চাই তাহলে কি করব, আমরা জাস্ট সিলেকশন টুল থেকে এটাকে কিন্তু আমরা এভাবে রোটেট করতে পারি, তাই না? আবার অ্যারো কি এর মাধ্যমে যদি আমি ডাইনে নেই, অ্যারো কি যদি আমি ডান অ্যারো কিটা প্রেস করি তাহলে কি ডান দিকে সরবে। লেফট অ্যারো কিটা প্রেস করলে বাম দিকে, আপ, উপরে, নিচে। তো আমরা এইভাবে কিন্তু প্লেসমেন্ট করতে পারি। ওকে, তো মনে করেন আমার লোগোর স্বার্থে অনেক সময় দেখা যায় যে একটা বস্তুর সাপেক্ষে অপর একটা বস্তু রোটেট মানে ঘূর্ণয়নের প্রয়োজন হইতে পারে। তো আমরা কিভাবে একটা বস্তুর সাপেক্ষে দ্বিতীয় একটা বস্তুকে, আমরা তো দেখলাম যে এটাকে রোটেট করা মানে কিভাবে ঘুরাইতে পারি। একটা বস্তুর সাপেক্ষে দ্বিতীয় অপর কোনো বস্তুকে রোটেট করব কিভাবে। তো এর জন্য আমাকে আরেকটা শেপ নিতে হবে। আমি ইলিপ্স টুলের মাধ্যমে একটা বৃত্ত তৈরি করলাম। তো এই বৃত্তের চারপাশে আমি একটা শেপ ঘুরায় নিয়ে আসতে চাই, সেটা আমি কিভাবে করব। তো এর জন্য প্রথমে মনে করেন এই বৃত্তর উপরে আমি আরও একটা ছোট বৃত্ত নিলাম। তো এখন এখানে অবজেক্ট হয়েছে কয়টা, দুইটা অবজেক্ট নাকি, একটা দুইটা। তো এইটার মাধ্যমে আমি এটাকে রোটেট করে নিয়ে আসবো, মানে এটার সাপেক্ষে এটা ঘূর্ণয়ন করাবো। এর জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই রোটেট টুল, এই টুলে চলে যাব। রোটেট টুল থেকে রোটেট টুল এটা সিলেক্ট করলাম। এই অবস্থা দেখেন আমি এখানে অটোমেটিক্যালি যে সেন্টার নামক অপশন চলে আসছে, সেন্টার এখানে দেখা যাচ্ছে, তাই না? তো এখানে সেন্টার থাকাকালীন আমি জাস্ট কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে একটা ক্লিক করব। সেন্টার থাকাকালীন অল্টার বাটন প্রেস করে একটা ক্লিক করব। তো আমার একটা রোটেট উইন্ডো চালু হয়েছে এখানে। এই রোটেট উইন্ডো চালু হওয়ার পরে আমার এই বৃত্ত এই দ্বিতীয় বস্তুর সাপেক্ষে আমি কতটুকু অ্যাঙ্গেলে ঘুরাইতে চাই
সেটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আপনাদের প্রাথমিক অবস্থায় এখানে এটা চালু হওয়ার পরে প্রিভিউটা অন নাও থাকতে পারে, তখন এই অবস্থায় দেখাবে। তো আমি এখানে প্রিভিউটা অন করে দিলাম। অন করার পরে আমি এই বৃত্তের চারিদিক থেকে মনে করেন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিয়ে আসতে চাই। তো আমি এখানে 20 ডিগ্রি লিখে দিলাম। এরপরে জাস্ট একটা কপিতে ক্লিক করলাম। তো দেখেন আমার কিন্তু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আরেকটা বৃত্ত তৈরি হয়েছে এই প্রথম বৃত্তের সাপেক্ষে। এই অবস্থায় আমি কোনো কিছু কিবোর্ড থেকে প্রেস না করে এটাকে ডুপ্লিকেট করতে চাই। ডুপ্লিকেট করার জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকজন কন্ট্রোল ডি, পিছনে আরেকজন বলেন কি করব? কন্ট্রোল ডি। আচ্ছা হ্যাঁ, আমাদের ডুপ্লিকেট করার জন্য আমাদেরকে কন্ট্রোল ডি বাটন প্রেস করতে হবে। এখানে কন্ট্রোল সিতে কি হয়? কন্ট্রোল এফ এ কি হয়? পেস্ট ইন ফরওয়ার্ড। আচ্ছা, কন্ট্রোল ভিতে কি হয়? কন্ট্রোল এফ এ। আচ্ছা, তো এগুলো সব মুখস্থ রাখতে হবে কোনটা কি অ্যাকশন, তা না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। কন্ট্রোল ডি বাটন আমি প্রেস করলাম, দেখেন অটোমেটিক্যালি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এখানে কিন্তু যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমার এখানে এটাও কিন্তু একটা লোগো হয়ে গেছে, কিন্তু খুব কঠিন কিছু। এটাও কিন্তু অলরেডি একটা লোগো হয়ে গেছে। তো এর ভিতরে আমি চাইলে আশেপাশে কিছু একটা লিখে দিতে পারি। আর টেক্সটের যে শেপ স্টাইল, টেক্সটের তো কিছু স্টাইল দেখানো হয়েছে অলরেডি নাকি, এর ভিতরে আমরা ওই টেক্সটের স্টাইলগুলো অ্যাপ্লাই করে দিতে পারি। একটা বস্তুর সাপেক্ষে এখানে দেখেন নিখুঁতভাবে কিন্তু রোটেট হয়েছে। তো আমাদেরকে কাজ করতে হলে নিখুঁতভাবে কাজ করতে হবে। আর ম্যানুয়ালিও কাজ করা যায়। ম্যানুয়ালি কাজ করার পরে আমাদের কি করতে হবে? অবশ্যই অ্যালাইনমেন্টগুলা ঠিক করে নিতে হবে। অ্যালাইনমেন্ট কোথা থেকে ঠিক করে বলেন তো? অ্যালাইনমেন্টের অপশনগুলো কোথায় থাকে? উইন্ডো থেকেও যাওয়া যায়। এখানে সিলেকশন টুলে ক্লিক করলে উপরে দুইটা বস্তু যদি সিলেক্ট করা হয়, সিলেকশন টুলে ক্লিক করলে কিন্তু কন্ট্রোল মেনুতে আমরা অ্যালাইনমেন্টের অপশনগুলো পাই। আচ্ছা, তো বুঝতে পেরেছেন একটা বস্তুর সাপেক্ষে কিভাবে আরেকটা অ্যালাইনমেন্ট করা সম্ভব। তো তো আমি যদি পেন টুল দ্বারা কোনো সিম্বল অঙ্কন করি, পেন টুল দিয়ে অনেককেই প্র্যাকটিস করতে বলছিলাম বিভিন্ন শেপ তৈরি করতে। তো কিছু লোকজন করছেন, আবার অধিকাংশই করেন নাই। এভাবে কাজ করলে তো হবে না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্রতিনিয়ত বিজনেস কার্ড তৈরি করতে হবে, চর্চা করতে হবে, গ্রুপে আপলোড দিতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন আমি একটা পেন টুল দিয়ে একটা ডিজাইন তৈরি করি। এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, তো এইটাকে যদি এখন আমি রোটেট করতে চাই তাহলে আমি কি করব? আমি প্রথমে রোটেট টুলে যাব। রোটেট টুলে যাওয়ার পরে
আচ্ছা, সেন্টার পয়েন্টটা আমাকে এখানে খুঁজে বের করতে হবে। এরপর আমি অল্টার বাটন প্রেস করে জাস্ট একটা ক্লিক করব। তো দেখেন এখানে মাঝখানে একটা মিডিল পয়েন্ট দেখাচ্ছে না, এই যে দেখছেন, এই শেপটার মিডিলটা হচ্ছে এইটা। মূলত এই মিডিলটা এইখানে সেট করা হবে, এই কাজটাই এখানে করা হচ্ছে। ওকে, তো এখানে আমি ক্লিক করে অল্টার বাটন প্রেস করে একটা ক্লিক করলাম। তো দেখেন এখানে সেন্টারে পড়ে গেছে। তো এই অবস্থায় আমি একটা কপি দিলাম, তো কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, তো আমার এখানে কি হয়েছে, এখন একটা শেপ তৈরি হয়ে গেছে নাকি। তো এখানে প্রত্যেকটা ভাঙ্গা ভাঙ্গা শেপ, তো এইটা তো কোনো ডিজাইন হইলো না। ডিজাইন হলো এরকম দিলে বায়ার নিবে না, কিন্তু আমাকে মসৃণ একটা শেপ তৈরি করতে হবে। এই প্রত্যেকটা শেপকে একটা শেপে পরিণত করতে হবে। প্রত্যেকটা শেপকে আমি একটা শেপে পরিণত করব কিভাবে? প্রথমে আমি উইন্ডো মেনুতে যাব। আমি আপনাদের গত ক্লাসে দেখেছিলাম যে পাথফাইন্ডার টুলের একটা অপশন আছে, তাই না? তো এটাকে এখন আমি সব সিলেক্ট করলাম, সবগুলাকে সিলেক্ট করার পরে পাথফাইন্ডার টুলের মাধ্যমে ইউনিট এই অপশনটাকে যদি আমি ইউজ করি, তো দেখেন আমার এখানে কি হলো, একটা শেপে পরিণত হয়ে গেছে নাকি। একটা শেপ হয়েছে না, এখন কিন্তু আর কোনো প্রবলেম নাই। তো এভাবে কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ শেপ তৈরি করতে পারি। শেপ হয়েছে নিজের ইচ্ছা মতো, কীভাবে কাজ করবেন এটা হচ্ছে আপনার হাতের উপরে নির্ভরশীল। ডিজাইনের কোনো ধরা বাঁধা নিয়ম নাই, তবে হ্যাঁ নিয়ম আছে, জিনিসটা দেখতে সৌন্দর্য হইতে হবে। আচ্ছা মতো একটা আঁকায় ধুইলাম তো তাহলে তো হবে না নাকি। আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন শেপ, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন স্টাইলে প্র্যাকটিস করতে হবে এখানে, তাহলে ভালো কিছু করা সম্ভব। অনেকভাবে আপনারা শেপ তৈরি করতে পারেন। আচ্ছা, আপনারা এগুলো অ্যাপ্লাই করে দেখবেন। সরি, এটাকে সিলেক্ট করে রোটেট টুল নিয়ে সেন্টার। আচ্ছা, তো আমি যদি 10 ডিগ্রি অ্যাঙ্গেলে দেই, একটা কপি দিলাম, এরপরে আমি রোটেট দিলাম। তো এইটাকে যদি এখন আমি ইউনাইট করতে যাই, কি করব, একটা ইউনিটে একটা শেপে পরিণত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো এভাবে আপনারা বিভিন্ন শেপের ভিতরে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আরও অনেক অপশন আছে, দেখছেন, ডিভাইডেড, প্রত্যেকটা দিয়ে কিন্তু আপনাকে স্টাইল শেপ তৈরি করতে হবে। নিজে হাতে প্র্যাকটিস করবেন নিজের মতো করে, তাহলে ডিজাইন তৈরি হবে। কোনটার সাথে কোনটা ব্যবহার করলে কি ধরনের জিনিস তৈরি হচ্ছে, এটা প্র্যাকটিসের বিষয়। বুঝতে পেরেছেন? অ্যাপ্লাই করবেন নিজের মতো, সুন্দর সুন্দর জিনিস তৈরি হবে। আচ্ছা, তো একটা জিনিস গেল। তো এটা একটা ইলিপ টুল দিয়ে কি বৃত্ত আঁকা হয়েছে, তাই না?
তো বৃত্ত দিয়ে অনেক ধরনের লোগো তৈরি করা সম্ভব, কিন্তু শুধু বৃত্ত না, প্রত্যেকটা শেপ নিয়েই এই শেপ টুলের ভিতরে যত শেপ আছে প্রত্যেকটা শেপ দিয়েই কিন্তু সেমভাবে তৈরি করা সম্ভব। তো আমি বৃত্ত নিয়ে একটা দেখাচ্ছি। তো এখানে বৃত্ত দিয়ে যদি আমরা কোনো শেপ তৈরি করতে যাই, প্রথমে চলে যাব ইফেক্ট থেকে এখানে দেখেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এই নামক একটা অপশন আছে। আমরা এখান থেকে প্রথম অপশনটা দেখি, ফ্রি ডিস্টর্ট। তো ফ্রি ডিস্টর্টের কাজটা কি? ফ্রি ডিস্টর্টে আসার পরে আমি জাস্ট এখান থেকে এটাকে এই কৌনিকে ঠেলে দিলাম, তাই না? তো এখন আমি জাস্ট যদি ওকে দেই, তাহলে দেখেন আমার বৃত্তটা কিন্তু ওই শেপ আকৃতির ধারণ করলো। বুঝতে পেরেছেন? বর্ডারটা রয়ে গেছে। তো শেপটা কেবলই ইফেক্টটা দেওয়া হয়েছে, কিন্তু এটাকে এখনো ফিক্সড করতে হবে, এখনো এটা পরিপূর্ণতা লাভ করে নাই। আমি জাস্ট একটা ইফেক্ট দিছি, এখানে অ্যাপ্লাই করছি, এটাকে আমি এখন ফিক্সড করবো কেমনে? এর জন্য আমাকে অবজেক্টে যেতে হবে। অবজেক্টে যাওয়ার পরে আমি এখানে এক্সপান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, যেটাই আপনারা দেখেন না কেন, হয় এক্সপ্যান্ড না হয় এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, একটা জল করবে। আপনারা এভাবে শেপ তৈরি করার পরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এইটাই ক্লিক করবেন, তাহলে দেখেন এখন কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ শেপ হয়ে গেছে। এখন আর এটা কোনো যেখানে নেবেন অ্যাপ্লাই করা যাবে। বুঝতে পেরেছেন? তো এর ভিতরে যদি আমরা কোনো একটা ডিজাইন বা শেপ তৈরি করে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো আমি বৃত্তকে যে কোনোভাবে দুমড়ায় মুচড়ায় কিন্তু বিভিন্ন স্টাইলের শেপ, কোনটা থেকে? ইফেক্ট থেকে, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ফ্রি ডিস্টর্ট থেকে করতে পারি। আচ্ছা, তো আবার আমি চলে যাই ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে পাকার অ্যান্ড ব্লট। এটার কাজটা কি? প্রিভিউটা অন করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে যদি আঁকতে যান তো সারা জীবন লেগে যাবে, মানে অনেক কষ্ট হবে, পারবেন না তা না। পেন টুল দিয়েও আঁকা যাবে, বৃত্ত দিয়েও আঁকা যাবে, বিভিন্ন স্টাইল আছে। তো সবচেয়ে সহজ টেকনিক হয়েছে এভাবে। তো এটা যদি আমি 3-4টা আঁকায় 3-4টা রং দিই, একটা লোগো তৈরি করা সম্ভব না? তার নিচে যদি কিছু টেক্সট লিখে দিই, সম্ভব তো নাকি? তো এটা আমরা কমায় বাড়ায় দেখেন কি হচ্ছে। বুঝতে পেরেছেন এর অ্যাকশনটা? তো আমরা এভাবে কমায় বাড়ায় কিন্তু করতে পারি। তো এই পর্যন্ত গেলে এটা এইভাবে, আরো যদি আমি বাড়ায় দিই, দেখেন এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ, গ্রামীণ ফোনের লোগো হয়ে গেছে, কিন্তু ওরা কিন্তু খুব বেশি করে নাই। তো আমার একটা ঠ্যাং বেশি আছে, কাটবো কেমনে? পাথফাইন্ডার টুল তো আছেই, ডিভাইডেড দিয়ে। এরপরে যদি আরো এটাকে শেপ করা লাগে, আমি কি করব? বৃত্তটাকে আমি ঠেলা দিয়ে যেভাবে বাঁকায় নিছি, টাইটে কিন্তু আমি ওইভাবে বাঁকায়ও সোজা করতে পারি। কোনটা? ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে এই টুলটার মাধ্যমে। বুঝতে পেরেছেন? আমরা যদি বড় বড় কোম্পানির লোগো খেয়াল করবেন, এত হিজিবিজি আজকাল লোগো চলে না, কিন্তু খুবই সিম্পলের ভিতরে লোগো থাকে। ঠিক আছে? তো সিম্পল থাকবে, ঠিক আছে, কিন্তু তাদের উদ্দেশ্য মানে মোটোটা কি সেটা ঠিক রেখে কাজ করতে হবে। তো যেমন একটা জাহাজ কোম্পানির লোগো যদি তৈরি করতে যাই, তাহলে একটা ঈগল পাখি বসাই দিলে তো হবে না। হবে? ঈগল কার সাথে যায়? তাই না? তীক্ষ্ণতার চোখ,
প্লাস আকাশ কি বাংলাদেশ বিমানের স্লোগান কি বলেন তো? তো ঠিক এরকমের তো কোনটার সাথে কোনটা যায়, তাদের কি মিলে, এইভাবে যদি আমরা মিলায়ে চিন্তা ভাবনা করে একটা কিছু তৈরি করি, তাহলে অবশ্যই ভালো কিছু তৈরি করা সম্ভব। তো এভাবে আপনারা তৈরি করতে পারবেন। আর যদি বেশি দেই তাহলেও কিন্তু লোগো হবে না তা না, এটাও কিন্তু একটা লোগো হয়ে গেছে, কিছু করা লাগবে না, খালি এখানে কিছু লিখে দিলে কোম্পানির নাম বাংলা লিঙ্ক লিখে দিলাম, ঠিক আছে? তো এভাবেই কিন্তু লোগোগুলা তৈরি হয়, ঠিক আছে? তা আমি কিন্তু এটাকে দেখতেছি একটা আচ্ছা যাই হোক, তো এভাবে আপনার প্র্যাকটিস করবেন, তো এটা দিয়েও অনেক সাথে সাথে লোগো তৈরি করা হবে। একটু ঘুরাই দিলেই আমরা কিন্তু লুকিং চেঞ্জ। আচ্ছা, তো আরও একটা টেকনিক আমরা দেখি, কোথায় যাব? ইফেক্ট। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, প্রথমে তো ফ্রি দেখাইছি, পাকারও দেখাইছি। আচ্ছা, রাফেন দেখাবো এখন আমরা। তো রাফেনের কাজটা কি? আচ্ছা, প্রিভিউটা অন করে নিতে হবে, তা নাহলে দেখা যাবে না। তো রাফেনে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা সাইজ আর একটা হচ্ছে ডিটেলস, তাই না? তার আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিলেটিভ অ্যাবসোলিউট। তো আমরা এখানে দেখেন কি অবস্থা হচ্ছে। তো অনেক সময় রক্তের ঝটার বা ছড়ার প্রয়োজন হইতে পারে, তো এই জিনিসগুলা এখান থেকে এই টুলের মাধ্যমে তৈরি হয়, বুঝতে পেরেছেন? তো রিলেটিভ এবং অ্যাবসোলিউটের অবস্থানটা আমরা একটু দেখি, অ্যাবসোলিউটে কি হয়। তো এই যে চিহ্নটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, বুঝতে পেরেছেন? রিলেটিভ হচ্ছে মাঝখান থেকে অনেকটা প্রান্ত জুড়ে আর কি, চারিদিকে বিস্তৃত কম বেশি থাকবে, আর রাফেন হয়েছে মাঝখানটা ভরাট থাকবে, চারিদিকে থাকবে আর কি অ্যাবসোলিউটটা। ওকে, আচ্ছা, তো এভাবে দিয়ে এছাড়াও আরও একটা জিনিস আছে, নিচে কি ডিটেলস। তো এটা দিলে দেখেন এই তীক্ষ্ণতার হার আরও বাড়তিছে। তো এত সুনিপুণ, এটা কিন্তু আতশবাজি হয়ে গেছে নাকি? আতশবাজি যদি আকাশে ফুটানো হয় তাহলে কিন্তু এই ধরনের স্টাইল ধারণ করে। তো এত তীক্ষ্ণ তীক্ষ্ণ, হ্যাঁ তীক্ষ্ণ তীক্ষ্ণ তৈরি করা আসলে অনেক মুসিবত। পেন টুল বলেন, আরও অনেক শেপ টুল আছে। তো আমাদের লোগো তৈরির সাথে কুইক আমরা এইভাবে এই শেপগুলো এই শেপ টুলের মাধ্যমে তৈরি করতে পারবো। আচ্ছা, তো এইখানে আরও একটা আছে কর্নার, আরেকটা আছে স্মুথ। স্মুথ দিলে মানে আগাটা হবে ভোতা আর কি, আর কর্নার হলে মানে তীক্ষ্ণ সুচালো হবে আর কি, বুঝতে পেরেছেন? তো এইভাবে আমরা দিয়ে প্র্যাকটিস করে দেখবেন আপনারা কি ভাবে কি তৈরি হয়, কোনটা তৈরি হয়। আচ্ছা, একটা গেল। তো প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা মানে রেক্টেঙ্গুলারের জন্য, স্টারের জন্য বিভিন্নটা অ্যাপ্লাই করলে বিভিন্ন স্টাইল কিন্তু এখানে হবে, বুঝতে পারতেছেন? তো আমি একটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি এখানে। আচ্ছা, এরপরে ট্রান্সফর্ম। আচ্ছা, তো এটা হয়েছে ট্রান্সফর্ম, বৃত্ত দিয়ে আমি দেখাইলে হবে না, এটা হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি, এর ডাইনে বায়ে সরবে। বৃত্ত ডাইনে বায়ে সরলে কোনো বেনিফিট নাই, যেরকম থাকবে সেরকমই। তো এটা আমাদের দরকার নাই। আচ্ছা, তো আচ্ছা, তো টুয়েক্স এটার কাজকে আমরা একটু দেখি, প্রিভিউটা অন করি। আচ্ছা, তো এটা আসলে চ্যাপটা ভাব তৈরি করার জন্য আর কি, বুঝতে পারছেন? তো আচ্ছা, এটা আচ্ছা, তো এটার কাজ এরকমের দেখি। আর
এর পরেরটা আমরা চলে যাই। আচ্ছা, এটা হইছে রোটেটের মতোই কাজ করে, চারিদিক থেকে ঘুরাই নিয়ে আসবে। তো বৃত্ত চারিদিকে ঘুরলে কিছু বোঝা যাবে না। আচ্ছা, তো এটা এরপরে জিগজ্যাগ। আচ্ছা, তো এই ইফেক্টটার কাজ কি? জিগজ্যাগ দিয়ে অনেক ধরনের লোগো তৈরি হয়। তো প্রতিটা দিয়েই লোগো তৈরি হয়। তো আমরা একটু প্রিভিউটা দিয়ে দেখে আসি জিগজ্যাগ দিয়ে কীভাবে হয়। তো এটা দিয়ে স্টারের মতো হচ্ছে, দেখছেন? আচ্ছা, একটা হচ্ছে রিলেটিভ, এটা দেখলাম। আচ্ছা, এত নিখুঁতভাবে সূর্য আঁকা আসলেই মুসিবত কিন্তু, তাই না? তো এটা দিয়ে এই ধরনের স্টাইল আমরা তৈরি করতে পারবো। এটার কর্নার আছে, আর একটা আছে স্মুথ। দেখছেন মাথাটা হয়েছে ভোতা অনেকটা, এবং কর্নার দিলে কি হবে, অনেকটা চুচালো আর কি, চুচালোর মতো ভাব আসবে। আচ্ছা, তো জিগজ্যাগ দিয়ে আমি একটা লোগো তৈরি করে দেখাই কিভাবে একটা জিগজ্যাগ দিয়ে লোগো তৈরি করা সম্ভব। তো আমি শুরু থেকে দেখাই। প্রথমে কি করব, একটা বৃত্ত নিয়ে নিলাম। তো ইফেক্ট থেকে আমরা কোথায় যাব, ডিস্টর্ট, এবং এখান থেকে জিগজ্যাগে চলে গেলাম। তো এরপরে এখানে প্রিভিউটা অন করে নিই, রিলেটিভ। আচ্ছা, দেখি। $10 নাকি? আচ্ছা, তো আচ্ছা, অনেক লোগো দেখা যায় কি যে এমন কিন্তু থাকে। তো এটাকে নিয়েই মনে করেন আমি একটা লোগো তৈরি করতে যাচ্ছি, এটা দিয়ে লোগো তৈরি করি। আচ্ছা, হ্যাঁ, তো ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন কি আমাদের এটা জাস্ট একটা স্টাইল, মানে ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে নাকি? এটা আমাদের পূর্ণতা এখনো পায় নাই। এটাকে এখন আমার ফিক্সড করে নিতে হবে। তো আমি ফিক্সড করবো কেমনে? কোথায়? অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, হয়ে গেল আমার একটা শেপ নেওয়া কমপ্লিট। আচ্ছা, তো আমার একটা শেপ নেওয়া কমপ্লিট। কি করা যায়? আচ্ছা, তো আচ্ছা, আমি এটাকে একটা কপি করি, কন্ট্রোল প্লাস সি। কি হয়েছে? কপি। কন্ট্রোল প্লাস এফ, পেস্ট ইন ফরওয়ার্ড। এটার সামনে কপিটা হয়েছে, তাই না? তো দুইটা একই সেম সাইজের, তাই বোঝা যাচ্ছে না। তা আমি এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, তো কালার চেঞ্জ করে আমি এটাকে একটু বড় করে নিই, কারণ একই সাইজের তো এটা বোঝা নাও যেতে পারে। তো একটু সাইজ আমি একটু বড় করে নিলাম। কতটুকু বড় হয়েছে বোঝা গেল নাকি? আচ্ছা, নিচে তো আমার সবুজটা রয়েছে, সবুজটাকে এখন মনে করেন আমি উপরে নিয়ে আসবো। তো এখন আমাকে কি করতে হবে? এটাকে যদি আমি সামনে পিছে মুভ করাতে যাই, আগের ক্লাসগুলো যে আগের ক্লাস না দেখবেন, ফলো না করবেন, সে কিন্তু কিচ্ছু পারবেন না। তো আমরা এখান থেকে সামনে পিছে মুভ করানোর জন্য আমাদের অ্যারেঞ্জ টুল ইউজ করতে হবে। তো আমি এটাকে রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জে চলে গেলাম। কোনটা দিব?
কোনটা গ্রিন ফরওয়ার্ড রিং? এটা তো সামনেই আছে। ব্যাকওয়ার্ড। আচ্ছা আমি সেন্ড টু ব্যাক একেবারে পিছনে দিয়ে দিলাম, একেবারে পিছনে। তাহলে আমার কি হলো, ওটা উপরে চলে আসছে, কিন্তু এটা মনে হচ্ছে কি সবুজটা চারিদিকে একটা লাল। টেকনিকটা বুঝতে পেরেছেন? এখানে কি খাটাইছি কিন্তু দুইটা আলাদা জিনিস। তো আচ্ছা এটাকে যদি আমরা আরও একটু টেকনিক খাটাই, আচ্ছা মনে করেন এটা কি স্টক কালারটা অফ আছে নাকি, সবুজ কালারটা আমি সিলেক্ট করছি, তো আমি স্টক কালারটা হোয়াইট দিয়ে দিলাম, একটা স্টক চলে আসছে। এখান থেকে আমি স্টকটা যদি বাড়ায় দিই, তো ঘটনা কি ঘটলো বুঝতে পারছেন? লোকের দিকে যাচ্ছে না, মনে হচ্ছে যেন চারিদিকে মানে এটা তো ফাঁকা মনে হচ্ছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগতেছে? ফাঁকা মনে করতে হবে। আমরা এখানে কালার অ্যাপ্লাই করছি, আমরা জানি যে কালার আছে, কিন্তু বাহির থেকে হুট করে কেউ একজন দেখলে মনে করো যে এটা ফাঁকাই। বুঝতে পেরেছেন? তো তারা তো বুঝতে পারবে না, কিন্তু আমাদের কাজ তো আমরা বুঝতে পারবো। ওকে, সবাই অ্যাটেন্ডেন্সে লিখছেন? কয়জন? আচ্ছা গুড। আমি শুরুতে যাদেরকে নিয়ে শুরু করছিলাম শেষ পর্যন্ত অধিকাংশ স্টুডেন্টই আছে। এটা আসলে একটা বড় পাওনা আমার জন্য আর কি। সবাই ক্লাসে আসছেন, রীতিমতো চেষ্টা করছে আমি আমার সাধ্য মতো শেখানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আচ্ছা এরপরে আচ্ছা তো এখন মোটামুটি আমার একটা কিন্তু শেপ দাঁড় করানো কমপ্লিট। এর ভিতরে আরও কিছু একটা ডিজাইন দেওয়া দরকার। তো কী করা যায়? আচ্ছা তো স্টক কালারটা অফ করে দিলাম, একটা ফিল কালার নিলাম, একটা শেপ টুল থেকে মনে করেন একটা স্টারই নিলাম আমি। তো এখানে একটা স্টার আঁকি আমি। একটা স্টার আমি এখানে আঁকলাম, হইল না? স্টার কমপ্লিট। এটাকে এখন আমি কপি করি। আচ্ছা একটা কপি করলাম। আচ্ছা তো আরও একটা কপি করি। আচ্ছা দিলাম। তো আর কি দেওয়া যায়? তো মোটামুটি সাজাচ্ছি। তো এখানে কিছু টেক্সটও তো দেওয়া দরকার। তো এখন আমরা টেক্সটে চলে যাব। টাইপ টুলে আমরা সরাসরি এখান থেকে একটা ক্লিক করলাম।
লোগো এখানে মানে একটা টেক্সট লেখা হয়ে গেল নাকি। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, কি হলো? পেস্ট ইন ফরওয়ার্ড হয়ে গেছে নাকি। আচ্ছা, কি ঘটনা ঘটলো বুঝতে পেরেছেন? মানে একটু শ্যাডোর মতো ভাব কিন্তু চলে আসছে। আচ্ছা, তো আমি শ্যাডোটা উল্টায় দিলেও কিন্তু কি হবে? উল্টা দিলেও হবে নাকি। তো আচ্ছা, তো দিলাম এখানে। আচ্ছা, উল্টায় দিই, দেখি কেমন দেখায় উল্টায় দিলে। অ্যারেঞ্জ থেকে হ্যাঁ, সেন্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা, সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম। দুইটা টেক্সট আর কি। এখন মনে হচ্ছে যেন একটা শ্যাডো পড়ছে, যেহেতু ব্ল্যাক হয়েছে শ্যাডো, তাই না? আচ্ছা, তো হইলো এরপরে আর কি করা যায়? হ্যাঁ, ছায়া পড়ছে আর কি, ছায়ার মতো একটা ভাব দেওয়ার জন্য এটা। তো আমরা ছায়াটাও কিন্তু শিখে গেলাম। কোনো কিছুর যদি সেম আমি ছায়া দিতে চাই তাহলে কি করব? এই টেকনিকগুলো আমি কিন্তু এখন আপনাদেরকে এখানে টেকনিক শেখাচ্ছি, বুঝতে পেরেছেন? কীভাবে টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনারা এই সেম টেকনিকগুলো বিভিন্ন কাজে অ্যাপ্লাই করবেন। ওকে, তো আচ্ছা, তো একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। রেক্ট্যাঙ্গুল নিয়ে জায়গা যেহেতু খুবই সীমিত, খুব বেশি কিছু এখানে আর আঁকাআঁকি করা সম্ভব না। হোয়াইটই থাকুক। না, লোগো তৈরির কোনো লেয়ার নেই। আমি তো শুরুতেই বললাম, এখানে লোগো তৈরির জন্য আপনাকে লেয়ার নিয়ে তো মাথা ব্যথা করতে হবে না, ঠিক আছে? জাস্ট লোগো হয়েছে কয়েকটা শেপের সমষ্টি আর কি, বুঝতে পেরেছেন? এটার ওইভাবে লেয়ারের কিছু প্রয়োজন পড়বে না। তো লোগো তৈরি করতে গেলে আপনাকে কোম্পানির নাম দিয়ে দেবেই, কোম্পানির নাম উজ্জ্বল রেখে লোগো তৈরি করতে দেয় না, বুঝতে পেরেছেন? আর লোগোর কোনো ঠিকানা হয় না। লোগোর ভিতরে ঠিকানা আছে দেখছেন কোনো দিন? হ্যাঁ, বা ডেজিগনেশন, অ্যাড্রেস। তো লোগোর জন্য এত লেয়ারের চিন্তা ভাবনা করার দরকার নাই। তো আচ্ছা, তো হয়ে গেল, তো আর কি করব? আর তেমন কিছু করার আছে? আর ঢুকানোর মতো কিছু আছে বলেন তো এখানে? তো আমার কিন্তু কমপ্লিট একটা লোগো। তো এখন আমাকে এটা কি করতে হবে? সেভ করার পালা। তো সেভ করার জন্য আমাকে অবশ্যই আমার আর্টবোর্ডের সাপেক্ষে আছে নাকি। তো আমি এই অবস্থায় এটা সেভ করলে পূর্ণতা পাবে না, মানে পুরা আর্টবোর্ডের সাইজে এটা সেভ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আর্টবোর্ডটা কি পানির মতো ট্রান্সপারেন্ট, এটার কোনো রং নাই। আপনাকে এটা সেভ করার জন্য অবশ্যই একটা হোয়াইটও যদি আমি পিছনে রাখি তাহলে আমাকে একটা হোয়াইট কালারের শেপ দিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি আমার আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা গেল কই, কোথায়? আচ্ছা, অ্যারেঞ্জে যাইতে হইব, তাই না? আচ্ছা, তো কি করব? আবার এই সিলেকশন মোডে যাব, টুল থেকে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে
কি করবো, এটা কোনটা দিব এখন? একেবারে সেন্ড টু ব্যাক। এখানে সেন্ড ব্যাকওয়ার্ড দিলে কিন্তু হবে না, সব কয়টার পিছনে নিয়ে যেতে হবে। সেন্ড টু ব্যাক, গুড, চলে আসছে। তো তো মোটামুটি এখন কমপ্লিট। এই অবস্থায় আমি যে বললাম, এখন যদি আমি সাদা, মানে আমি যদি পিছনে সাদাও রাখতে যাই, তাহলে আমার পিছনে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন সবাই? এই অবস্থায় আমি এখন সেভ করব। তা আমি সেভে চলে যাই। কোথায় যাব? ফাইল থেকে আমি তো একটা কপি করে নিবই, এটা তো মূল কপি, আমার মূল কপি না। তো এর একটা এআই ফাইল, আমি তো সেই ব্যাচ দিয়ে একটা এআই ফাইল সেভ করে নিবই। এরপরে আমি একটা জেপিজি ফাইল সেভ করে নেব। বুঝতে পেরেছেন? এটার কপি রাখতে হবে কিন্তু মেইন ফাইল। তো সেই ব্যাচে দিলে এআই ফাইল, আর ফটোশপের ফাইলের এক্সটেনশন কি? পিএসডি। আর ইলাস্ট্রেটরের ফাইলের এক্সটেনশন হয়েছে এআই ফাইল অথবা ইপিএস ফাইল। ঠিক আছে? তো হ্যাঁ, ইপিএস ফাইল ইলাস্ট্রেটরে ওপেন হয় যেমন, আবার এআই ফাইলও ইলাস্ট্রেটরে ওপেন হয়, কিন্তু এআই এবং ইপিএস ফাইল ফটোশপে কিন্তু ওপেন হয় না। জেপিজি, পিএনজি সব কয়টাই ওপেন হয়। ইপিএস ফাইলে সেভ করা যায়। ফটোশপ থেকে আমি মনে করেন একটা জিনিস ইলাস্ট্রেটরে নেব, তো ফটোশপের ওই ফাইলটাকে ইপিএসে সেভ করা যায়, সরাসরি এআই ফাইলে সেভ করা যায় না। কিন্তু ভেক্টর ফাইল একটা ওপেন করা যায়, লোগো টোগো নিয়ে আসা যায়। তো টান দিয়ে যেটা নিয়ে সেটা ভেক্টর ফাইল হিসেবে সেভ হয়। হ্যাঁ, আচ্ছা। তো এই অবস্থায় আমি এখান থেকে সরাসরি জেপিজি ফাইলে সেভ করব। এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে নাম দিলাম ফাইলের, এবং এখান থেকে জেপিজি, পিএনজিও আছে, চাইলে পিএনজিও আপনারা সেভ করতে পারেন। তো আমি এখান থেকে জেপিজি দিলাম। আচ্ছা, তো জেপিজি দেওয়ার পরে ডেস্কটপে চলে গেলাম। আপনাদের ফাইলটা কোথায়? আচ্ছা, ফ্রাইডে। তো হ্যাঁ, এর ভিতরে আমি এখানে অবশ্যই কি ইউজ আর্টবোর্ড, আমার যদি আর্টবোর্ডের বাইরে কোনো টুকরা টাকরা করে থাকে সেটাও কিন্তু সেভ হয়ে যাবে। তো এই কারণে আমি অবশ্যই এখান থেকে ইউজ আর্টবোর্ড সিলেক্ট করে নিব, এবং এখান থেকে এক্সপোর্ট, আরজিবি, ম্যাক্সিমাম, এরপরে কি ওকে। আচ্ছা, তো আমি একটু দেখে আসি কি অবস্থা। এই যে দেখেন, আমার সেই কাঙ্ক্ষিত লোগোটা তৈরি হয়ে গেছে। তো এটা মাঝখানে এখন এইটুকু অবস্থায় আছে, তাই না? এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড না দিয়ে সেভ করতাম তাহলে কিন্তু এত বড় হয়ে যেত, এই হইতে এই পর্যন্ত বড় হয়ে যেত। তো এভাবে খুব সহজে লোগো তৈরি করা যায়। তো বড় বড় কোম্পানির যে লোগোগুলো আছে সব এইভাবেই কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, তো এই যে গুগলের যে, গুগল কি পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি কিন্তু বর্তমানে, জানেন আপনারা? তো গুগল ছাড়া কিন্তু এখন সব কিছু আসল বলতে, কোনো কিছু সার্চ করতে গেলে আমরা গুগলে যাই। নাকি খাবার যদি একটু কম মূল্যে কিনতে যাই, আপনি কিন্তু গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, freshbazaar.com নামে আমাদের কিন্তু অনলাইনে একটা মার্কেট প্লেস চলে আসছে। আপনারা খুব সহজে এখান থেকে অর্ডার করতে পারবেন, ঘটি বাটি থেকে শুরু করে, হ্যাঁ, ফ্রিজ, টেলিভিশন সব, এবং এটা কি একেবারে হোম ডেলিভারি। প্রাইস মার্কেট প্রাইস অনুযায়ী যাবে, বুঝতে পেরেছেন? তো পথ খরচের জন্য তো কিছু সার্ভিস চার্জ রাখা হবে আর কি, সেটা ওর ভিতরে উল্লেখ থাকবে, আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন।
এবং কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় নেই, ফুটপাতের জিনিস না, এটা সম্পূর্ণ এক্সপোর্ট এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট। এমনকি হুইল ওয়াশিং পাউডার হইতে লাক্স সাবান সব আপনারা কিনতে পারবেন। এটা হোম ডেলিভারি, মানে ঘরের থেকে নিচে নামতে হবে না, বুঝতে পেরেছেন? পুরা ঘরের দরজায় পৌঁছায় দেওয়া হবে আপনারা এখান থেকে। হ্যাঁ, অবশ্যই রিটার্ন, নগদে রিটার্ন দিয়ে দেবেন, আর নাহলে আইসে অফিসে টেবিল উপর ঠালাই দিয়ে যাবেন যেটা কি পাঠাইছেন, ঠিক আছে? ব্যবস্থা নেওয়া হবে। তো আমাদের প্রতিষ্ঠানে ইউনিলিভারের যে কান্ট্রি ম্যানেজার উনি আসছেন, মিটিং চলতেছে। ইউনিলিভারের পণ্য আজকে রাত 12টার পরেই পাওয়া যাবে, সবচেয়ে বড় কোম্পানি না? তো এমন আরও অনেক কিছু আসতেছে, হবে ইনশাল্লাহ বড় কিছু। হ্যাঁ, তো আচ্ছা, তো গুগলের এই যে লোগোটা, এটার কথাই যেটা বলতেছিলাম, দেখেন যে গুগল এত বড় কোম্পানি কিন্তু একটা খুব সহজ কিন্তু এদের একটা লোগো, ঠিক আছে? তো মজিলা কিন্তু আবার একটু জটিল, মজিলা ওরা আবার কিন্তু স্ক্র্যাচ করে আঁকছে একটা ফায়ারফক্স কি কেকশিয়াল, ওটা আঁকছে, এরপরে জাস্ট ওর উপরে কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছে, ঠিক আছে? এইচপি লোগোটা দেখেন কত সহজ, খুব বেশি কিছু না কিন্তু। আচ্ছা, গুগলের লোগোটা কেমনে তৈরি হয়েছে আমি এইটা আপনাদেরকে আঁকায়ে দেখাই। গুগলের লোগোটা কিভাবে তৈরি হয়েছে? তো গুগলের লোগোটা এখানে কি আছে, কয়টা বৃত্ত আছে বলতে পারেন? 5টা বৃত্ত না, 3টা বৃত্ত দিলেই হবে, ঠিক আছে? তো আমি আচ্ছা, তো বিভিন্নজন বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে লোগো তৈরি করে, এক একজন এক একভাবে তৈরি করে, টুলগুলো একই, আপনাকে ইউজগুলো জানতে পারলে আপনি যে কোনোভাবে যে কোনো শেপ তৈরি করতে পারবেন। তো টেকনিকটা দেখেন কিভাবে কি কাজ করা হয়েছে। তো প্রথমে 3টা বৃত্তের কথা বললাম আমি, তো আমি একটা বৃত্ত তৈরি করব। তো এই যে একটা বৃত্ত আমি এখানে তৈরি করে নিলাম, ওকে? তো এরপরে এই বৃত্তটাকে এখন আমি কপি করব, Ctrl+C, Ctrl+F। আচ্ছা, একটু কালারটা বদলাই নি, কি কালার আছে? হোয়াইট, আমি হোয়াইট কালার নিই, একটু এটাকে ছোট করে দিই। আমার পিছনেরটা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন কতটুকু দেখা যাচ্ছে না? আচ্ছা, তো একটা বৃত্ত আঁকা কমপ্লিট। আচ্ছা, তো আরও একটা বৃত্ত আমার দরকার হবে, Ctrl+C, এরপর Ctrl+F, পেস্ট ইন ফরওয়ার্ড হয়েছে নাকি? আচ্ছা, এরপরে আছে এই কালারটা, আমি এই কালারটা দিয়ে নিলাম। এখন এটাকে আমি শিফট এবং অল্টার বাটন চেপে জাস্ট এটাকেও মিডিল করে নিলাম। তো আমার কিন্তু 60% কমপ্লিট। তো এখন এখানের চারপাশে কি কালার আছে? লাল, হলুদ, সবুজ। তো এই কালারগুলা অ্যাপ্লাই করতে হবে সমানভাবে। তো কিভাবে এটাকে অ্যাপ্লাই করা যায়, বিভিন্নজন বিভিন্নভাবে অ্যাপ্লাই করে। তো আমি একটা টেকনিক দেখাই। তো এখানে আমি একটা এই যে লাইন স্ল্যাগম্যান টুল, এই লাইন স্ল্যাগম্যান টুলটা দিয়ে এখানে একটা লাইন তৈরি করলাম, হইলো। এখন আমার এই বৃত্তটাকে, লাইনটা তৈরি করছে এই বৃত্তটাকে ভাগ করার জন্য। একটা বৃত্ত কত ডিগ্রি বলেন তো? 360 ডিগ্রি, তাই না? 3 ভাগ করলে কত ডিগ্রি করে পড়ে? হ্যাঁ, 120 পড়ে। তো আমাকে এটাকে, এই বৃত্তটাকে 3 ভাগ করলে মানে 120 করে ভাগ করতে হবে, তাই না? তো 3 ভাগ করবো এখন।
এইটাকে ধরে আমি জাস্ট 3 ভাগ করবো কিভাবে, রোটেট টুলে আমি চলে গেলাম। রোটেট টুলে যে আমি সেন্টারে যে এখানে কি করব, 120 দিয়ে দিলাম। এরপরে একটা কপি দিলাম। কপি দেওয়ার পরে Ctrl+D, তাহলে কয় টুকরো হলো, এখানে 3টা টুকরা হয়ে গেছে। 3টা সিলেকশন হলো না, 3টা লাইন তৈরি হয়েছে, এখানে 3টা স্ল্যাগম্যান তৈরি করলাম আমি। তো এরপরে আসেন এখন আমি কালার অ্যাপ্লাই করব। তো এখানে আমি চলে আসলাম, দেখেন এখান থেকে লাইভ পেইন্ট বাকেট নামক একটা টুল আছে। আমি এই টুলটার মাধ্যমে প্রথমে কি আছে, রেড, আমি লাল কালারটাকে এর ভিতরে অ্যাপ্লাই করলাম। জাস্ট এখান থেকে কালার নিয়ে লালটাকে এখানে ক্লিক করছি। এরপরে কি আছে, সবুজ নাকি, আচ্ছা সবুজটা দিলাম। সবুজটা দেওয়ার পরে সবুজ কালারটা পিক করার পরে এখানে একটা ক্লিক করে নিয়েছি। তো এরপরে এইটা হয়েছে, এই সাইড হয়েছে আমার সবুজ নাকি, তো এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা এরপরে আরেকটা আছে কি, হলুদ, আমি এই হলুদটাকে ঠিক করে নিলাম। তো এটাকে নিয়ে আমি এই হলুদের ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা আমার কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এইটাই দেখা গেছে যে 50 কোটি টাকায় বিক্রি করছে। কি খুব কঠিন কিছু, এইটাই 50 কোটি টাকায় বিক্রি হয়েছে। তো কাহিনী তো এখানে খুব জটিল কিছু না। তো গুগলের কাছে 50 কোটি টাকা কিছু না, পিসির কাছে তো 50 কোটি টাকা মেলা কিছু নাকি। আমাদের কাছে যদি আমরা একটা লোগো বানাইলে 20, 25, 30 হাজার টাকা দিতে পারবো সর্বোচ্চ নাকি। এখন কেউ যদি আইসে 10 লাখ টাকা দাবি করে আমাদের প্রতিষ্ঠানের লোগোর জন্য, আমরা কি তারে সইব? তো বলবো, তো এখানে আপনি যখন কোনো কোম্পানির হয়ে কোনো লোগো তৈরি করবেন, এখানে আপনাকে কিছু টেকনিক খাটাইতে হবে। সেই কোম্পানি সম্পর্কে আগে গুগলে সার্চ দিয়ে খোঁজ নেবেন, সেটা কি গ্রামীণ ফোন নাকি টেলিটক, বুঝতে পেরেছেন? সেটা কি গ্রামীণ ফোন নাকি বিসির মতো প্রতিষ্ঠান। তো এরপরে আপনি আপনার বাজেটটা নির্ধারণ করবেন, বুঝতে পেরেছেন? মানে এক কথায় ঝোপ বুঝে খুব মারার মতো। তো এখানে কারণ আছে, গ্রামীণ ফোনের একটা লোগো করব 5 লাখ টাকা আমি দাবি করতেই পারি। ওদের একটা লোগো তৈরি করার জন্য যদি 5 লাখ টাকা না চান, যদি বলেন যে 50,000 টাকা দিতে হইব, তাহলে ওরা মনে করবে কি, এ গ্রাফিক ডিজাইনার কি মানে কি ডিজাইন জানে, এ কাজই পারে না। বুঝতে পারছেন? এ কাজই পারে না, এ দিয়ে কোনো কোয়ালিটি সম্পন্ন কিছু হবে না। বড় প্রতিষ্ঠানগুলো এইভাবে চিন্তা ভাবনা করবে। আর যদি 8 লাখ টাকা 5 লাখ মানে 8 লাখ টাকা চাই বসেন, যে হয়তো 2 লাখ টাকা একটু ছাড় দিতে পারি, 7 লাখ না কোষাকুষি করে 5 লাখ। তো ঠিক আছে, তো একটু হাত মালিশ করতে হবে, যে ওই যে বললাম না যে আচ্ছা কিছু কমে আসি, কি বলছে বুঝতে পেরেছেন? আলোচনা সাপেক্ষে কিছু কম সম হইতে পারে আর কি। তো তারা আপনাকে মূল্যায়ন দিবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই একটা টেকনিক আপনাদেরকে দেখালাম যে লোগো। আচ্ছা, বৃত্ত দিয়ে আরো অনেক লোগো তৈরি করা যায়। গ্রুপে দেখলাম একটা ছেলে, কে যেন
আচ্ছা, এত দুঃখ কষ্ট আমার ভালো লাগে না, বুঝছেন? এত দুঃখ সহ্য করার মতো আত্মা নাই, জীবনে অনেক কষ্ট করছি। এই দুঃখ কষ্টের কাহিনী কেউ গ্রুপে দিবেন না। সাকসেস কাহিনী ছাড়া কোনো কথা নাই, তাহলে সরাসরি ব্যান। বুঝতে পারছেন? দুঃখ কষ্ট জীবনে মানে শুনতে চাই না, আমরা সাকসেস স্টোরি শুনবো সবসময়। সাকসেস করবো কিভাবে সেইটা নিয়ে চিন্তা থাকবে। আচ্ছা, তো এইভাবে যে অনেকে শেপ তৈরি করছেন, তো এইভাবে প্র্যাকটিস করতে হবে। এটাও কিন্তু একটা ভালো লোগো হয়েছে, তবে এখানে আরও কিছু মডিফাই করে সুন্দরভাবে করা যেত। কিন্তু এভাবে শেপ তৈরি করতে করতে ডিজাইনটা ভালো হবে, বুঝতে পেরেছেন? তো এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আচ্ছা, তো আচ্ছা, আমি আপনাদেরকে এখন আরেকটা লোগো তৈরি করে দেখাই। এই লোগোটাতে আমি শুরু থেকে যতগুলা টুল দেখাইছি প্রত্যেকটা টুলেরই কাজ আছে, ঠিক আছে? তো এই টেকনিকগুলো আপনাদের কাজ করার বেলায় প্রয়োজন পড়বে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা ডিলিট, এটার কাজ শেষ, বুঝতে পেরেছেন? তো এটার ভিতরে যদি আমি একটু গ্রাডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতাম তাহলে আরও একটু ভালো হইত, ঠিক আছে? তো কালার গ্রাডিয়েন্টের কালার তো অ্যাপ্লাই দেখানো হয়েছে, প্র্যাকটিস করেন, ওইভাবে ভিডিওটা আবার দেখেন। সেম কালার অ্যাপ্লাই, যেমন গ্রাডিয়েন্টের কালারটাও সেই সেম ব্যাপার। আচ্ছা, তো বৃত্ত আচ্ছা, ক্লাস আপনাদের কেমন লাগতেছে? বিরক্ত ফিল করতেছেন নাকি? হ্যাঁ, আমার ক্লাস ভালো লাগে। আপনারা কি আসলে কিছু শিখতে পারতেছেন প্রতিষ্ঠান থেকে? হ্যাঁ, তো শিখতে পারতেছেন তো বেশ ভালো কথা। আমাদের তো একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে তো একটু লেখালেখিও করতে হবে, প্রতিষ্ঠান সম্পর্কে গুণগান গাইতে হবে না? স্যার আমাকে জিজ্ঞাসা করছিল আজকে সকালেও যে আপনার স্টুডেন্টরা কি শিখছে, আমি তো কোনো নমুনা পাচ্ছি না। আমি সবাইকে বলছিলাম আমাদের পেজে রিভিউ দিতে বলছিলাম, বলি নাই? আপনাদের প্রশিক্ষণ কার্যক্রমটা কেমন লাগছে এই এই বিষয়ের উপরে আপনারা প্রত্যেকে একটা রিভিউ দিবেন। আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুকে এখান থেকে কতটুকু শিখতে পারছেন, নিজের ডেভেলপের জন্য কতটুকু টেকনিক আপনি কাজে লাগাইতে পারতেছেন, এই বিষয় সংক্রান্ত নিয়ে চাইলে আমার নামটাও দিতে পারেন, ঠিক আছে? তো আপনাদেরকে দিতে হবে, এটা জোর দাবি প্রতিষ্ঠান থেকে। তো আশা করি প্রত্যেকেই রিভিউ দিবেন। ফেসবুকে যান তো সবাই, ফেসবুকে যান। আমাদের পেজ দেখছেন কখনো? হ্যাঁ, কি দেখছেন? আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছেন? আমাদের ওয়েবসাইটের নাম কি বলেন তো? freshbazaar.com। আমাদের ওয়েবসাইটের নাম তাই? এটা তো আমাদের বিজনেস। আপনাদের এই 1000 টাকা দিয়ে আমাদের চলে না, তো আমাদের তো প্রতিষ্ঠান চালাইতে হবে নাকি? এই রুমের ভাড়া আছে 40,000 টাকা, সেটা তো আমার নিজের। প্রতিষ্ঠানের কথা তো চিন্তা করতে হবে, তাই না? প্রতিষ্ঠান যেহেতু তৈরি হচ্ছে, প্রতিষ্ঠানের কথা তো চিন্তা করতে হবে। আপনাদের সাকসেস মানেই প্রতিষ্ঠানের সাকসেস, তো কাজ করতে হবে ভালোভাবে। আমাদের ওয়েবসাইটের নাম কি? বিসি না তো, প্রতিষ্ঠানের নাম বিসি, বাংলাদেশ কম্পিউটার এডুকেশন। এর সংক্ষিপ্ত নাম হয়েছে বিসি। আমাদের ওয়েবসাইটও আছে একটা, BCEITEPO।
এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট। দেখছেন এটা কখনো? আচ্ছা, তো এটা হলো আমাদের প্রতিষ্ঠানের মূল ওয়েবসাইট। এখান থেকে অনলাইনে আমাদের মূল বিজ্ঞপ্তি যায়। আচ্ছা, তো এখানে কাকে কাকে চিনেন? কোন স্যার? মোস্তফা জব্বার স্যার, তাই না? এই পাশে মেয় তাহলে কোন পাশে? আচ্ছা, এই লোক, হ্যাঁ, ইনি প্রতিষ্ঠানের মূল মালিক, যাকে বলা হয় কি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রতিষ্ঠানের প্রধান যিনি, ইনি মূল মালিক। আচ্ছা, আমাদের সার্ভিস কি কি? কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন প্রতিষ্ঠান থেকে কাজ শিখছেন বা কোন প্রতিষ্ঠানে কি করছেন, তো আপনাকে বলতে হবে তো আওয়ার সার্ভিস কি কি? আইটি ট্রেনিং, আইটির যত ট্রেনিং আছে আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। এরপরে কি? ওয়েবসাইট ক্রিয়েশন, আমাদের এখানে ওয়েবসাইট তৈরি করা হয়। বিভিন্ন নামি দামি কোম্পানির আমরা ওয়েবসাইট তৈরি করে দিই। বিভিন্ন নামি দামি সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের আমরা ওয়েবসাইট নিজেরা তৈরি করছি এবং সুনামের সাথে সেগুলো এখনও পরিচালিত হয়ে আসতেছে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং, অনলাইনে মার্কেটিংয়ের যত ধাপগুলো আছে আমরা এই কাজগুলো করি। আইটি কনসালটেন্সি, বিভিন্ন আইটি সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়, ভিডিও এডিটিংয়ের কাজ করা হয়। আচ্ছা, এরপরে আমাদের টিম, আমাদের টিমে কাকে কাকে চিনেন? শাহিদ আলী খান। আচ্ছা, তো হ্যাঁ, আমি আসলে প্রতিষ্ঠানের ট্রেনার নই, আমি ইনস্ট্রাক্টর। হ্যাঁ, আমি যখন আপনাদের ক্লাসরুমে থাকি আমি আপনাদের ইনস্ট্রাক্টর বা হ্যাঁ, মূলত আমি কি পরিচালনা পরিষদের একজন মেম্বার। ঠিক আছে, তো বলতে গেলে কি ডাইরেক্টর একজন, তো যেটা বলে তো পদ অনেক বড়, কাজের কাজ ঘোড়ার আন্ডা আর কি। ঠিক আছে, তো এদেরকে মূল মেনটেনিং করা, ওয়েবসাইটের অর্ডার কাটা, অর্ডার ডেলিভারি দেওয়া, অনলাইনে মার্কেটিং করা, এরপরে ইন্টার্নশিপের যত ছেলেমেয়ে আছে তাদেরকে মেনটেন করা, অনলাইন থেকে কাজ আনা, অনলাইনে কাজ ডেলিভারি দেওয়া, তো বিভিন্ন কাজ কিন্তু আমাকে করতে হয়। বুঝতে পেরেছেন? তো এরা আমার হয়েছে সঙ্গী, যারা আমাকে সাপোর্ট দিয়ে আসে, সহযোদ্ধা যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আসে। কোন সাইফুল? আচ্ছা, সাইফুল ভাইদের তো কোনো চিহ্ন নাই, ওনারা হচ্ছে আলাদা পার্ট। ওটা তো হচ্ছে তাদের, সাইফুল ভাই হচ্ছে আমার স্টুডেন্ট। ঠিক আছে, তো ওনাদের পার্টটা হচ্ছে আলাদা। ওনারা হচ্ছে কি ফ্রেশ বাজারের ওইটা পরিচালনা করে। তারা যেমন ঠিক সেমভাবে ওইটা তারা দেখভাল করে, তাদেরকে ওইটা দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা দুইটা রত্ন আমাদের, মানে স্যারের দুইটা ছেলে, তো তারা হয়েছে ইউটিউবার। তো ইউটিউবে মার্কেটিংয়ের জন্য যাদের উপর আমরা নির্ভরশীল, তো এদের পরিচয় হয়েছে। দেখছেন কখন এদের সাথে? তো এদের একটা বড় সমস্যা আছে, এরা বাংলা বোঝে না। ঠিক আছে, এরা ইংলিশ ছাড়া কিছু কইতেও পারে না, ইংলিশ ছাড়া বলতেও পারে না। তো এদের কাছে সেদিনকার জিজ্ঞাসা করছিলাম তোমার সবচেয়ে বড় সমস্যা কি? বলতেছে যে সবাই বাংলা কথা বলে। ঠিক আছে, তো খুবই ট্যালেন্ট এবং খুবই সুন্দর, মানে স্মার্ট। আচ্ছা,
তো এই যে আমাদের ওয়েবসাইট আমরা যতগুলো তৈরি করছিলাম, আমাদের বর্তমানে 3টা ব্রাঞ্চ, ঢাকা, বরিশাল এবং সাম্প্রতিক উদ্বোধন হইতে যাচ্ছে সাভারে আরেকটা ব্রাঞ্চ খুব রিসেন্টলি তৈরি হবে। সব প্রক্রিয়াধীন রেডি আছে, কাগজপত্র মানে সই-স্বাক্ষর হয়ে গেলেই ওখানে আমরা কার্যক্রম চালাবো। বরিশালে এটা হচ্ছে সদর রোডে, এই যে আনসার ম্যানশন, কলেজ এভিনিউ, নর্থ সিএনবি রোড, বরিশাল। নতুল্লাবাদের বিআইটি গ্লোবাল, হ্যাঁ ওইটার পাশের বিল্ডিংই আমাদের, গ্লোবাল ইউনিভার্সিটির পাশের বিল্ডিং। আচ্ছা, তো ঢাকা তো এই যে ম্যাপ দেওয়া আছে। কে না, হ্যাঁ নতুনই, এই বছরই রান করা হয়েছে আর কি। এই বছর বলতে নভেম্বর মাসে, গত নভেম্বর মাসে এটা রান করা হয়েছে আর কি। হ্যাঁ, তো এইটা হয়েছে আমাদের টিম। এদেরকে দেখছেন কখনো? তো এরাও কিন্তু কাজ করে। আমি না হয় মানে কি অনলাইনে থাকি, এরা কিন্তু কাজ করে অফলাইনে। কাজ অলরেডি চলতেছে। আমাদের যে বিপিও ইন্ডাস্ট্রি, যেখানে ইন্টার্ন যারা করতে আসে তাদেরকে যোগ্য গড়ে তোলার দায়িত্ব এদের, প্লাস অনলাইনে মার্কেটিং যত কাজ আছে এরা কিন্তু তাদেরকে দেখভাল এবং পরিচালনা করে। আচ্ছা, আর ফেসবুকে আমাদের যে পেজ, আইসিটি মন্ত্রণালয় তো হচ্ছে গভর্নমেন্ট, আমরা হয়েছি হ্যাঁ, তারা আইটি রিলেটেড গ্রাফিক ডিজাইন, তাদের কাজ তো আর আলাদা না, একই কাজ। তারা হচ্ছে সরকারিভাবে কাজ করে, আমরা হয়েছি প্রাইভেটভাবে প্রশিক্ষণ দেই। তো এইটা হয়েছে আমাদের বাংলাদেশ কম্পিউটার এডুকেশন, এইটা হয়েছে আমাদের মূল পেজ। এখান থেকে মূলত আমাদের মূল অ্যাডভার্টাইজমেন্টগুলা পরিচালিত হয়। আপনারা সবাই এই পেজে লাইক দিবেন এবং এখানে রিভিউ দিতে হবে। রিভিউ দেয় কোথায়? এখান থেকে আসার পরে রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পরে অবশ্যই 5 স্টার দিতে হইব যে রিভিউ দিতে চান। তো এইখানে রিভিউতে দেখতে পারবেন 5 স্টার দেওয়ার সুযোগ আছে। এখনই ঢুকলে পাবেন যে 2 স্টার 3 স্টার মারবেন, আল্লাহর রাস্তায় তার রিভিউ দেওয়ার দরকার নাই, ঠিক আছে? অবশ্যই 5 স্টার দিতে হবে। এবং অনেকে দেখেন এখানে কমেন্ট করছে, মানে রিভিউ দিছে। হ্যাঁ হ্যাঁ লিখছে, তারা পারে, আপনি লিখবেন, সমস্যা নাই তো। ফেসবুকের পাতা হয়েছে লেখার জায়গা নাকি? এই যে এখানে সব সুখের কথা লিখতে হবে, দুঃখের কোনো এখানে স্থান নাই, বুঝতে পেরেছেন? ভালোটা চিন্তা করতে হবে জীবনে, আর যেটা ঘটে গেছে বা হারাই গেছে ওইটা নিয়ে আফসোস করলে কাজ হবে না। ওকে, তো এই পেজে সবাই যান, রিভিউ দিবেন। আজকে রিভিউ না দিলে আমরা ভিডিও কাউকে দেবো না। গুড, ভর্তি ক্যান্সেল না, আজকে লাস্ট ভিডিও কাউকে দেওয়া হবে না রিভিউ না দিলে, ঠিক আছে? তাও দেন, কোনো সমস্যা নাই, সেটাও আমরা মডিফাই করে দিতে পারবো, পেজ তো আমাদেরই নাকি? তো এখানে আপনাদেরকে রিভিউ দিতে হবে। আচ্ছা,
তো যেটা দেখাচ্ছিলাম, বাংলা, বাংলিশ, ইংলিশ যে কোনো কায়দায় লিখলেই হবে মনের ভাষা প্রকাশ করার জন্য, নাকি? শুদ্ধ বানানে। হ্যাঁ, কি লাইক কমেন্ট? না না, লাইক কমেন্ট তো দেওয়ার কিছু নাই, আপনি আপনার ভাষাটা ওইখানে তুলে ধরবেন আর কি, এইটাই। না, ওইখানে বলার সুযোগ নাই, শুধু আপনি আপনার কথাটা বলতে পারবেন আর কি। এই আমরা পরে ওইটা লাইক দেওয়ার সুযোগ নেই আর কি, ওটা জাস্ট রিভিউ, মানে আপনার মন্তব্যের পেজ। লাগার না লাগার কিছু নেই, ঠিক আছে? তো না লাগার মতো কিছু নেই। আচ্ছা, তো রিভিউ দিচ্ছেন কয়জন? রিভিউ দিচ্ছেন কে? কই, আমি তো দেখলাম না। রিভিউ দিতে হবে। আমার নামটা লিখতে পারেন, আর না লিখলেও কোনো সমস্যা নাই, স্যারের নামটা অন্তত লিখেন। হয়তো মাঝে মাঝে বকা দেই, নাকি? তো আমার নামটা না লিখলেও স্যারের নামটা অন্তত, কি স্যারের নাম কি বলেন তো? ওই বেটা, কোন লিঙ্ক? পেজের লিঙ্ক? এটা কি করলেন? বাংলাদেশ কম্পিউটার এডুকেশন লিখে সার্চ দেন, পাবেন তো। বাংলাদেশ কম্পিউটার এডুকেশন লেখেন, বাংলাদেশ কম্পিউটার এডুকেশন লেখেন, চলে আসবে, পাবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, সবখানে সুযোগ নেই, হেড অফিসে সুযোগ আছে। তো আগামী মাস থেকে হয়তো নাও সুযোগ থাকতে পারে। আচ্ছা, আপনাদেরকে বলা হয়েছিল যে আঙ্গুল ফুলে কলা গাছের মতো একটা অফার, নাকি? কি সিপিএম মার্কেটিং? তো হ্যাঁ, দেখবো, সমস্যা নেই, সময় তো এখনো আছে। ব্যস্ত? তাহলে ছুটি, কোনো সমস্যা নাই। যে ব্যস্ত আছেন তার জন্য ছুটি আজকে। কেউ কারো ব্যস্ততা নেই, তারা নেই, কেউ বাসায় যাবেন না? আচ্ছা, ঠিক আছে। তো ধৈর্য ধরেন, অপেক্ষার পালা অনেক সুমিষ্ট হয়। হ্যাঁ, তো আচ্ছা, তো এরপরে আসেন যে বৃত্ত দিয়ে যে লোগোটার কথা বলা হয়েছিল। তো একটা বৃত্ত আমি এখানে তৈরি করলাম, কপি পেস্ট ইন ফরওয়ার্ড। এটা একটু একটা কালার চেঞ্জ করে নিই, এটাকে আমি একটু ছোট করে নিলাম। আচ্ছা, তো এটাকে ছোট করে তো এটাকে আমি একটা কপি করে নিলাম। কি করলাম? কপি করে নিচ্ছি। ওকে, তো এটাকে একটা কপি করার পরে আমি উইন্ডো থেকে পাথফাইন্ডার টুলে চলে গেলাম। এখন এটাকে সিলেক্ট করলাম। এই অবস্থায় যদি আমি এইটা ক্লিক করি তাহলে কি হবে? -1 কেটে গেল, নাকি? কেটে গেল না? পেস্ট ইন ফরওয়ার্ড, আমি এটাকে আবার নিয়ে আসলাম। আচ্ছা, তো এই অবস্থায়
আমি আর একটা লাইন ফ্র্যাগমেন্ট টুল এখানে একটা তৈরি করলাম। তো এরপরে এই অবস্থায় থাকাকালীন আমি অবজেক্টে চলে গেলাম। অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্ট বিলো কী করলাম, মানে আমি যে ফ্র্যাগমেন্টটা যে লাইনটা টানলাম তার নিচে একটা ভাগ তৈরি হয়ে গেল। বৃত্তটাকে আমি কেটে ফেললাম ওখান থেকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এরপরে আমি আরেকটা ফ্র্যাগমেন্ট টুল তৈরি করলাম। এখান থেকে আমি এই বরাবর আরেকটা ফ্র্যাগমেন্ট টুল শেপ নিলাম। তো এই অবস্থায় আমি এটাকে আবার কি অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইডেড অবজেক্ট বিলো। এখন আমার কি হলো, এই বৃত্তটা কিন্তু 4 টুকরা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? 4 টুকরা কেমন হয়েছে এই দেখেন, 4 টুকরা হয়ে গেছে না নাকি? আচ্ছা, তো আমি এখন এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি পেন টুলে চলে গেলাম। এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইটা আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এইটাতে ক্লিক করলাম। তো দেখেন এরপরে ডাইরেক্ট সিলেকশনে আমি তুলে চলে গেলাম। কতগুলো টুলের ইউজ হচ্ছে বুঝতে পারতেছেন? আমি কিন্তু এখানে পাথফাইন্ডার টুল থেকে শুরু করে আমি শুরুর থেকে যতগুলো টুল ইউজ করলাম প্রত্যেকটা টুলই কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবে এই টেকনিকগুলো কাজে লাগাতে হবে। এরপরে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলে যে আমি এটাকে আরও একটু কিছুটা বাড়াই দিলাম। এখন একটা কি পাতার মতো লাগতেছে না? আচ্ছা, তো এরপরে আচ্ছা এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি রোটেট টুলে চলে গেলাম। রোটেট টুলে যে এটার সেন্টার কোথায়, আচ্ছা আচ্ছা এটা যেহেতু ভাগ হয়ে গেছে তো তাই সেন্টারটা বোঝা যাচ্ছে না। তো আমি এই বরাবর, হ্যাঁ এটাই সেন্টার হবে। তো আমি এখানে সেন্টারটা বসাইলাম। তো এই অবস্থায় আমি অল্টার বাটন প্রেস করে আমি যদি এটাকে একটু ড্রাগ করি তো আমার ওই ড্রাগের সাপেক্ষে কিন্তু এটা কিছুটা বড় হইল, বুঝতে পেরেছেন? কি করছি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আরেকটা ড্রাগের টেকনিক। আমি শুধু রোটেট ওখানে অ্যাঙ্গেল বসাই ঘূর্ণয়নটা আনতে হবে এমন কোনো কথা নেই। তো এই অবস্থায় আমি যদি কন্ট্রোল ডি বাটন প্রেস করি একটা দরকার নাই, আমি চারটাই দিলাম। তো কন্ট্রোল ডি বাটন প্রেস করলে বুঝতে পেরেছেন কি কি হইলো। তো এখন আমার এখানে এতগুলো অপশনের দরকার নেই, এগুলো সব ডিলিট। এটাকেও আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাও আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এই ডিজাইনটা তৈরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কি সমস্ত টুলেরই ইউজটা শুরুর থেকে যতগুলা টুল আমি দেখাইছি এ পর্যন্ত সমস্ত টুলের ইউজ কিন্তু এখানে আসলো। তো এরপরে প্রত্যেকটা কি আলাদা আলাদা, তাই না? এখন আমি এটাকে যদি ধরে এখান থেকে খুব সহজভাবে চিন্তা করতে হবে, অনেক জটিল জিনিস চিন্তা করলে কাজ হবে না। আচ্ছা, তো এখন এটা কি হইলো,
আমার কিন্তু এখন একটা এটা লোগো তৈরি হয়ে গেল কিন্তু, বুঝতে পেরেছেন? তো চাইলে আমি এখন এখানে কি জাস্ট একটা টাইপ টুলের মাধ্যমে এখানে লিখে দিতে পারি BCE অথবা জি বাংলা নাকি। তো এইটা দেখানোর কারণ আমার একটাই, যে আমি কতগুলো টুলের ইউজ করলাম, এই টেকনিকগুলো আপনারা ইউজ করে আপনারা হয়ে গেল। তো এভাবে কিন্তু খুব সহজে তৈরি করা যায়। তো এই একই লোগো বিভিন্ন জন আবার বিভিন্নভাবে তৈরি করে, কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায়। তো খুব সহজে চিন্তা করতে হবে, কঠিন কিছু চিন্তা করলে কাজ হবে না। যত সহজে এবং যত খুব খারাপ হয়েছে লোগোটা, হ্যাঁ। তো এখানে যদি আমি আরও কিছু কালার অ্যাপ্লাই করে দিই বা গ্রাডিয়েন্ট কালার যদি এটা অ্যাপ্লাই করি, তাহলে এই জিনিসটা আরও ফুটবে। ওকে, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন এবং অনলাইনে রিসার্চ করবেন। এখন থেকে ইউটিউবে আপনারা যদি ভিডিও দেখেন, ইউটিউব হোক গুগল হোক, বিভিন্ন ভিডিও এবং টেকনিকগুলো ফলো করবেন, তাহলে নিজের অভিজ্ঞতা আরও বাড়বে এবং টুলগুলার কোন টুলের কোন কাজ সেটা আপনারা খুব সহজেই ধরতে পারবেন, নাকি পারবেন না? তো এই ছিল মোটামুটি আমাদের লোগো ডিজাইনের শেষ কাজ। তো এটা সেভ করবো কিভাবে? অবশ্যই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা সেভ করব জেপিজি মোডে। কিভাবে সেভ করতে হবে সেটা অলরেডি দেখানো কমপ্লিট। ওকে, এখন আর সময় নষ্ট করার সময় নাই। আমরা এখন সরাসরি চলে যাব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করা হবে। এখন লোগো ডিজাইনের কাজ আমাদের মোটামুটি কমপ্লিট। টেকনিকগুলো এখন আপনাদের নিজেদের মতো ইউজ করতে হবে। অনেকে মনে করছিলেন যে অনেক কঠিন কিছু বা অনেক বড়সড় অনেক কিছু দেখানো হবে, আসলে তেমন কিছু না। তো আমরা দুইটা জিনিসের ভিতরে একটা জিনিসকে বাছাই করে নিব। এখানে দুইটা জিনিসের ভিতরে একটা জিনিসকে বাছাই করে নিব, হয় বিজনেস কার্ড না হয় লোগো ডিজাইন। দুই নৌকায় পা দিয়ে যেমন নদী পার হওয়া যায়, শুনছেন তাই না? তো হয় বিজনেস কার্ড না হয় লোগো, একটা নিয়ে সবসময় রিসার্চ করতে থাকবো, একটা নিয়ে কাজ করতে থাকবো, তাহলে আপনার ডিজাইন এবং কোয়ালিটি ভালো হবে, সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর যদি মানে দুনিয়াবাড়ি চিন্তা নিয়ে দুনিয়াবাড়ি কাজ করতে যান, কোনোটাতেই সাকসেস হবেন না। হয় আগে বিজনেস কার্ড নিয়ে যখন আপনি সাকসেস হবেন, এরপরে আপনি লোগো ডিজাইন বা অন্য কিছু নিয়ে কাজ করেন। তো প্রত্যেকের কাছেই তো আমরা টাকা পাই, নাকি কোর্স ফি পাই না? তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কাউকে প্রেশার দিয়ে আমরা এই মুহূর্তে টাকা আদায় করব না। তবে হ্যাঁ, আপনি যেন সাকসেস হন এর জন্য আমরা আপনাকে সার্বিকভাবে হেল্প করব। কাজ করার ব্যাপারে আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবেন নিজ দায়িত্বে, কোর্স ফি সাপেক্ষে। হ্যাঁ, সেটা কোর্স ফি জমা দিলে এরপরে আন করায় কোর্স ফি জমা দিবেন না? কবে দিচ্ছেন? অ্যাডমিশন ফি দিয়েছেন, ভর্তি ফি বাকিটা বলছিল কাজ করার পরে মানে শিখে আপনার কাছ থেকে ওইটা উঠায় নিয়ে আপনার সার্টিফিকেট দাও। আচ্ছা, হ্যাঁ, তো কাজ করে মার্কেট প্লেস থেকে আর্নিং হোক। আমাদের কাজ দেন। আচ্ছা, কাজ এখন দিব, এই জন্যই তো কি আমরা মার্কেট প্লেসে চলে যাব। তো
তো মার্কেট প্লেসে কাজের কোনো অভাব নেই। আমরা চাই না আপনারা আমার উপরে ডিপেন্ডেন্ট হন, না আরে নিজের পায়ে দাঁড়াইতে হবে, নিজের মতো শিখতে হবে, তাহলে আপনি সাকসেস। মার্কেট প্লেসে কাজের অভাব নাই। তো আচ্ছা, তো আমরা freelancer.com-এ কাজ করতে পারবো। গুড, অলরেডি একজন তৈরি করে ফেলাইছে। কয় মিনিট? 41 মিনিট আগে। আচ্ছা, তো এটাই কি ঘুরায় মানে তো খুব খারাপ হয় না, আরও একটু ক্লিন কনসেপ্ট থাকা উচিত। সে রোটেটটা ভালোভাবে করতে পারে নাই, চেষ্টা করছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো যাই হোক, এখানে আমি একটা মার্কেট প্লেস দেওয়া হয়েছে, সবাই এই লিঙ্কে ক্লিক করেন। অবশ্যই যাবে, কেন যাবে না, তবে একটু টাইম লাগবে আর কি। তো আমরা অনেক মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের অভাব নাই। আমি একটা মার্কেট প্লেস দিয়ে দিচ্ছি, আপনারা 2-3টা দিব, দিতে তো সমস্যা নাই, কাজ করতে পারবেন। আচ্ছা, গুড। আবাসিক ব্যবস্থাপনায় ফ্রিল্যান্সিং এর কাজ শুরু হতে যাচ্ছে। যারা রাতভর আমাদের সাথে কাজ করতে চান, মানে দিনভর খাওয়া দাওয়া করবেন, রাতভর আমাদের সাথে কাজ করবেন, আবাসিক ব্যবস্থাপনায় থাকা খাওয়ার কোনো টেনশন নাই, বুঝতে পেরেছেন? তো এটা হইল যারা রাতে কাজ করতে চান তাদেরকে অবশ্যই কোর্স ফি সাপেক্ষে ভর্তি হইতে হবে। বুঝতে পেরেছেন? কোর্স ফি সাপেক্ষে অ্যাডমিশন নিতে হবে। যেই কোর্স করছেন ফি দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে আমরা আবার করাবো, কোনো সমস্যা নাই। আমাদের সাথে কাজ করতে গেলে ঘোড়ার বেগে দৌড়াইতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, 2টা মার্কেট প্লেস দেওয়া হয়েছে এখানে। তো দুইটাই খুবই জনপ্রিয় মার্কেট প্লেস। এইখানে অ্যাকাউন্ট আছে কার কার আগে থেকে? যে 2টা মার্কেট প্লেস আমি দেখাইছি, হ্যাঁ, যে আগে থেকে আছে তার অ্যাকাউন্ট দরকার নাই। ওইটার কোনো চিহ্ন টিহ্ন আছে, খোঁজ খবর আছে? ভেরিফাই করাইছেন? ভেরিফাই করাইছিলেন? আচ্ছা, তো আমাদের এখান থেকে সাইন আপ করতে হবে। ওয়েবসাইট কি বলেন? আছে না? আচ্ছা, খুব স্লো কাজ করতেছে ইন্টারনেট। আপনারা কেউ আমারে আগে একটু চালাইতে দেন আর কি, দেখি। সবাই শোনেন, সবাই কি করতেছেন, যার ল্যাপটপ আছে সে ল্যাপটপেও লাইন দিচ্ছেন, আবার মোবাইলেও চালাইতে আছেন। বাঙালি 2, 4, 5 হাত দিয়েও পারে, ঠিক আছে?
কিছুক্ষণ মোবাইলে দেখতেছি আবার ল্যাপটপে দেখতেছি, এইভাবে করলে তো হবে না। এটার তো একটা জান আছে নাকি, স্পিড দেওয়া আছে যথেষ্ট। এটা হয়েছে 12 Mbps এর লাইন, মাত্র না অনেক, এটাই অনেক বেশি। 12 Mbps বাসা বাড়িতে আপনাদের মতো লোকজন খুব কম ইউজ করে। কোথায়? হ্যাঁ, মালিবাগে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এত স্পিড দিয়ে কি করেন, কিসে লাগে, কি কাজ করেন আপনি একটু বলেন তো? ঠিক আছে। আচ্ছা, freelancer.com এ প্রথমে শুরু করি। ওইখানে কাজের অভাব নাই। কি এটা কমপ্লিট করতে হবে? হ্যাঁ, তাহলে এটা নতুন করে আমার থেকে শুরু করতে হবে। আচ্ছা, এখানে ওই freelancer.com এ ক্লিক করেন। কেন আসবে না কেন? রিলোড দেন, রিলোড দেন। এই ওটা একটু অফ করে অন করেন তো। freelancer.com নিয়ে শুরু করি। ফাইবারের সিস্টেম আলাদা। ফাইবার এবং ফ্রিল্যান্সারের পার্থক্যটা আমি বলি আপনাদেরকে। freelancer.com এ কাজ দেওয়া থাকে, সব সাজানো থাকে। আপনি ওখান থেকে কাজ নেবেন, কাজ নিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন? ওখানে সব কাজ দেওয়া থাকে, আপনি কি কাজ করতে চান কাজ নিয়ে কাজ শুরু করে দেবেন। আর ফাইবারের সিস্টেম হইতে ফাইবারে কোনো কাজ দেওয়া থাকে না। ফাইবারে কাজ করার জন্য আপনাকে প্রথমে বায়ারের কাছে যেতে হবে, বায়ারকে মেইল করতে হবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে বায়ার নিয়ে আসতে হবে, নিয়ে এসে বায়ার আপনাকে হায়ার করে কাজ দিবে, বুঝতে পেরেছেন? তো বায়ার ধরে বেঁধে নিয়ে এসে কাজ করা ভালো নাকি যারা কাজ আছে সেটা করা ভালো? ঠিক আছে, তো ফাইবারেও কাজ করতে পারবেন। আগে প্রোফাইলটা একটু দাঁড় করাতে হবে। এরপরে প্রথম পর্যায়ে যেহেতু যেখানে কাজ আছে আমরা সেটা শুরু করবো। হ্যাঁ, ওই ওয়াইফাই লাইনটা তো চালু দেন। রিলোড দেন, রিলোড দেন। আচ্ছা, দেখতেছি দেখতেছি আমি। আচ্ছা, এবার পাবেন।
হইলে যায় কোথায় সব বুঝলাম না তো। পেয়েছেন? এখন শো করতেছে পোস্ট? হ্যাঁ আমারে পোস্ট করতে দিচ্ছে না কেন সেটাই তো বুঝলাম না। পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে কেন বারবার? আচ্ছা যাও, কিছুটা প্রবলেম করতেছে, আমরা সরাসরি লিখি freelancer.com সরাসরি ব্রাউজারে লেখেন, অ্যাড্রেস বারে সরাসরি লেখেন freelancer.com। আচ্ছা দাঁড়ান, আরেকভাবে দিতে পারতেছি দেখি। এবার হবে, এই যে পোস্ট দিয়ে দিছি, এই যে এবার হবে, পাবেন এবার দেখেন। অবশ্যই আমাদের গ্রুপ থেকে যাবেন, বাইরে থেকে কেউ যাবেন না, আমাদের গ্রুপের বাইরে কাজ করা যাবে না, ওকে? কি বলেন আছে না? আসার তো কথা এখন। freelancer.com আছে না গ্রুপে? আচ্ছা তো ওই যে ওইখানে ওই যে নামটা লেখা আছে freelancer.com, ওখানে গেলাম। আচ্ছা হ্যাঁ ওই পেজটা, আচ্ছা ওইখানে আসবে। হ্যাঁ সব নিয়ে আসছেন? এখন দেখানো হবে।